গুড আফটারনুন ফ্রেন্ডস। মিশন মাধ্যমিক 2021 ইংলিশের এটা আমাদের সেকেন্ড ভিডিও এই সিরিজে। আগের ভিডিও তোমরা যারা ফলো করেছো সেখানে তোমরা জানো যে আমরা সেখানে আলোচনা করেছি আর রানওয়ে কাইট এই টেক্সটটি নিয়ে, লুসি মন্টগোমারির লেখা। আমরা প্রথমেই বলেছিলাম যে এই টেক্সটটা এই বছর মানে 2021-এর মাধ্যমিকের জন্য কেন এতটা ইম্পর্ট্যান্ট। তার কারণ এটাই যে 2017-র পর টেক্সটটি আর 18, 19, 2020 কোনো সালেই কিন্তু আসেনি। সুতরাং 2021 সালে এই টেক্সটটা আসার সম্ভাবনা প্রবল, তা তোমরা নিজেরাই বুঝতে পারছো। আগের ভিডিওতে আমরা এটাও বলেছিলাম যে লুসি মন্টগোমারির লাইফটা সেটা কিন্তু যথেষ্ট পেইনফুল ছিল, যথেষ্ট ফুল অফ সাফারিং ছিল। তার কারণটা কি? কারণ লুসি মন্টগোমারির মা, যিনি ক্লারা মন্টগোমারি, তিনি লুসির যখন মাত্র 21 বছর বয়স, তিনি টিউবারকিউলোসিস রোগে আক্রান্ত হয়ে মারা যান এবং তারপর তার বাবা হিউ মন্টগোমারি, যাকে আমরা এক্সপেক্ট করেছিলাম তিনি লুসির দেখাশোনা করবেন, তিনি দেখাশোনা করেননি। তিনি সেই দায়িত্ব রেলিংকুইশ করে দিয়ে তিনি ছোট্ট 21 মাসের ছোট্ট লুসিকে তার গ্র্যান্ডপ্যারেন্টসদের কাছে ছেড়ে দিয়ে চলে এসে তিনি কিন্তু ভিসিনিটি মানে কাছে পিঠে একটি এরিয়াতেই থাকতে শুরু করলেন। তো আমরা এটা বলেছিলাম যে লুসির লাইফটা কিন্তু টু সাম এক্সটেন্ট ওয়াজ ভেরি মাচ লাইক অ্যান অরফ্যান, একজন অনাথ শিশুর মতোই। কেন অনাথ শিশু কাকে আমরা বলবো? যার মা বাবা কেউ নেই। তো লুসির ক্ষেত্রে তো তার মা নেই, কারণ আমরা দেখতে পেলাম 21 মাস বয়সে লুসির মা তাকে ছেড়ে চলে গেলেন। এবং যদি আমরা ধরে নিই তার বাবা কিন্তু ইন এ সেন্স থেকেও যেন না থাকাই ছিলেন। ঠিক আছে? সুতরাং ইন এ সেন্স হার লাইফ ওয়াজ ভেরি মাচ লাইক দ্যাট অফ অ্যান অরফ্যান। আমরা এটা বলেছিলাম যে লুসির লাইফটা যদি আমরা দেখি, যে সেই যে একটা অ্যাগনি, সাফারিং, কষ্ট, যন্ত্রণা, যে একজন বাচ্চা যখন সে তার এত কম বয়সে তার মাকে হারায়, সে এক্সপেক্ট করে তার বাবার থেকে ভালোবাসা, সেই মায়ের কম্পেনসেশনটা পাওয়ার, সেটা তো সে পেলোই না। উল্টে কোথাও গিয়ে বাবার যে ভালোবাসা সেটা থেকেও সে কিন্তু বঞ্চিত হলো। তো এই যে কষ্ট, যন্ত্রণা, যেটা একজন বাচ্চার বেড়ে ওঠার পক্ষে কিন্তু যথেষ্ট অন্তরায়, যথেষ্ট বড় একটা অন্তরায়, সেটা কিন্তু তার গোটা লাইফটাকে একদম হ্যাম্পার করেছিল। এবং তার যে লাইফের কষ্ট, যন্ত্রণা, সেটা কিন্তু অনেকাংশে আমরা যদি ভালো করে টেক্সটটাকে পড়ি, আওয়ার রানওয়ে কাইট, সেখানে ফুটে উঠেছে। So, from one point of view, it can easily be said that our runaway kite is a kind of autobiographical text where the painful experiences of Lucy Montgomery surface. তো এই টেক্সটটা অটোবায়োগ্রাফিক্যাল আমরা জানি। আমরা আগের ভিডিওতে এটাও বলেছিলাম যে এই টেক্সটটা সম্পর্কের গুরুত্বের কথা বলে, আর কিছু নয়। টাকা নয়, পয়সা নয়, ধন দৌলত কিচ্ছু নয়। এই টেক্সট যেই জিনিসটা আমাদের বারবার বোঝানোর চেষ্টা করে, এবং কোভিডের টাইমে, কোভিড-19-এর চারপাশে যখন এত মানুষ আক্রান্ত, আমরা এই জিনিসটি আরও ভালো করে বুঝতে পারছি যে সবথেকে গুরুত্বপূর্ণ যেই জিনিসটি এই পৃথিবীতে, সেটা টাকা নয়, সেটা পয়সা, ধন দৌলত, খ্যাতি, যশ, ঐশ্বর্য কোনো কিছুই নয়। সেটা হচ্ছে সম্পর্ক। এবং সম্পর্ক যদি না থাকে, যদি কাছে পিঠের মানুষ না থাকে, তাহলে বিশাল অ্যামাউন্ট অফ টাকা দিয়েও কিন্তু কিছু এসে যায় না। তো আগের দিন আমরা যেইখানে শেষ করেছিলাম, আমরা আজকে সেখান থেকেই শুরু করব। আজকে আমরা বলেছিলাম যে আমরা নেক্সট ভিডিওতে, মানে আজকের ভিডিওতে আমরা ইউনিট 1 দিয়ে স্টার্ট করব। তো আমরা ইউনিট 1টা নিয়ে আজকে আলোচনা করব টেক্সটের। তো ইউনিট 1-এর একদম প্রথমেই যেটা তিনি বলছেন যে অফকোর্স দেয়ার ওয়াজ নো বডি ফর আস টু প্লে উইথ অন দ্য বিগ হাফ মুন, উই জাস্ট হ্যাড টু মেক দ্য মোস্ট অফ ইচ আদার অ্যান্ড উই ডিড। দেখো, টেক্সটটা কিন্তু বর্ণনা করছেন কোনো একজন এই উইকে আমরা এই মুহূর্তে জানি না, কিন্তু যখন আমরা টেক্সটটা নিয়ে আরেকটু এগোবো আমরা বুঝতে পারবো এই উই কিন্তু ফিলিপা লিটেরই এক্সপিরিয়েন্স কিন্তু এই টেক্সটে আমরা খুঁজে পাবো। বলছে কি যে আমাদের সঙ্গে খেলা করার মতো বিগ হাফ মুনে কেউ ছিল না। বিগ হাফ মুন কি? বিগ হাফ মুন একটা আইল্যান্ড। রিমেম্বার, লুসি মন্টগোমারি কিন্তু এই টেক্সটে মেটাফরকে খুব সাটলি ব্যবহার করেছেন, খুব সূক্ষ্মভাবে ব্যবহার করেছেন। আইল্যান্ডের যদি একটা লোকেশন দেখো, যে আইল্যান্ড কিন্তু টু সাম এক্সটেন্ট এটা মেইনল্যান্ডের থেকে বিচ্ছিন্ন। কোথাও গিয়ে যদি আমরা দেখি লুসি মন্টগোমারির জীবনটা যদি দেখো, সেটাও কিন্তু কোনো একটা জায়গায় একটা বিচ্ছিন্নতা, একটা সেন্স অফ রুটলেসনেস, একটা এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিস, অস্তিত্বের যে সংকট, সেটা নিয়েই কিন্তু সবসময় পীড়িত ছিল। তো তার লাইফে একটা সেন্স অফ যে আইসোলেশন ছিল, সেটাকে তিনি কোথাও গিয়ে তার টেক্সটের মধ্যে প্রজেক্ট করলেন এই ব্যাপারটার মধ্য দিয়ে, যে তারা কিন্তু থাকতেন বিগ হাফ মুন আইল্যান্ডে। তার মানে বিগ হাফ মুন আইল্যান্ডটা কিন্তু মেইনল্যান্ডের থেকে আলাদা। মেইনল্যান্ড যেখানে সমস্ত রকমের তুমি ফেসিলিটিস পাবে, অ্যাডভান্টেজেস পাবে, প্রভিশনস পাবে, সেইখানে কিন্তু তারা থাকছেন না। তারা থাকছেন কি ওখান থেকে সরে গিয়ে একটা দূরের জায়গায়, একটা আইল্যান্ডে, যে আইল্যান্ডের নাম হচ্ছে বিগ হাফ মুন।
আর যেটা আমরা বললাম যে এটা কিন্তু একটা অটোবায়োগ্রাফিক্যাল কাইন্ড অফ ন্যারেশন, কারণ এটা একজন পার্টিকুলার রাইটারের একটা কালেকটিভ কনসিয়াস নিয়ে আলোচনা করছেন। কি বলছেন তারপর সেকেন্ড লাইনে, উই জাস্ট হ্যাড টু মেক দ্য মোস্ট অফ ইচ আদার অ্যান্ড উই ডিড। ইচ আদার, জানো এই প্রোনাউনটা, এটা কিন্তু দুজন ব্যক্তির ক্ষেত্রে ইউজ হয়, এবং যখন দুইয়ের বেশি ব্যক্তি থাকেন তাহলে ওখানে দুইয়ের বেশির ক্ষেত্রে আমরা ইউজ করি ওয়ান অ্যানাদার। তো প্রশ্ন হচ্ছে, একজন যদি মানে ফিলিপা লিটে হয়, তাহলে এর আরেকজন অংশের নাম আমরা জানতে পারবো, তার নাম হচ্ছে ক্লদ লিটে, তারই সিবলিং। তারপরে প্যারাগ্রাফে, সেকেন্ড প্যারাগ্রাফে যেটা আমরা দেখতে পাচ্ছি, উই লিভ অন দ্য বিগ হাফ মুন আইল্যান্ড, যেটা আমরা বলেইছি যে আমরা থাকি বিগ হাফ মুন আইল্যান্ড। আইল্যান্ডটার নাম বিগ হাফ মুন, এবং আইল্যান্ড, যখন এই আইল্যান্ড জিনিসটার কথা বুঝবে, তোমরা এই কনসেপ্টের কথা বুঝবে, আইল্যান্ডটা কিন্তু জাস্ট একটা জিওগ্রাফিক্যাল লোকেশন নয়। হ্যাঁ, অন দি ওয়ান হ্যান্ড যদি তুমি বাহ্যিকভাবে দেখো, এটা অবভিয়াসলি একটা জিওগ্রাফিক্যাল লোকেশন, বাট মোর দ্যান দ্যাট, মনে রাখবে এই আইল্যান্ডটাকে কিন্তু লুসি মন্টগোমারি একটা মেটাফরিক্যাল সেন্স ইউজ করেছেন, যেটা দিয়ে তিনি একটা রুটলেসনেস, কোথাও গিয়ে একটা আইসোলেশন, কোথাও গিয়ে একটা সেক্লুশন, সেই জিনিসটা বোঝানোর চেষ্টা করছেন। আগের দিন আমরা এইটাও বলেছিলাম যে কীভাবে কাইট, এটাও কিন্তু একটা মেটাফর হয়ে ওঠে, কারণ কাইটের ক্ষেত্রে যেটা আমরা দেখতে পাচ্ছি যে কাইট কিন্তু এটা, যখন এটা রান অ্যাওয়ে কাইট হয়ে যায়, এর মধ্যেও কিন্তু একটা সেন্স অফ এমলেসনেস। এর পয়েন্ট অফ বিগিনিং তো আমরা জানি, কিন্তু পয়েন্ট অফ ডেস্টিনেশন সম্পর্কে আমরা কেউ শিওর থাকি না। সুতরাং কাইটের মধ্যেও একটা সেন্স অফ এইমলেসনেস, আইল্যান্ডের মধ্যেও একটা সেন্স অফ আইসোলেশন। তাহলে আপাতত আমরা মাত্র দুটো প্যারাগ্রাফ পড়লাম এবং বুঝতে পারলে যে গল্পটার মধ্যে কিন্তু সেন্স অফ আইসোলেশন, একাকিত্ব, কষ্ট, যন্ত্রণা, নিঃসঙ্গতা, এই জিনিসগুলো বেশ ভালো পরিমাণেই রয়েছে। নেক্সট লাইনে কি বলছেন, উই আর ফাদার অ্যান্ড ক্লদ অ্যান্ড আই অ্যান্ড আন্ট এস্থার অ্যান্ড মিমি অ্যান্ড ডিক। তো এই যে ছজন পেলাম আমরা, কারা কারা? ফাদার, ক্লদ, আই, আর আরেক দিকে হচ্ছে এস্থার, মিমি অ্যান্ড ডিক। এটা হচ্ছে প্রেজেন্ট সিচুয়েশন। প্রেজেন্ট সিচুয়েশনে তারা রয়েছেন ছজন। কে কে? ফাদারের নাম আমরা জানি না। ক্লদের নাম একটু আগেই আমরা বললাম যে উইয়ের যে আরেকজন অংশ। অ্যান্ড আই মানে হচ্ছে আমি মানে ফিলিপা লিটে, এটা হচ্ছে একটা অংশ। এবং আরেকটা অংশ হচ্ছে এস্থার, মিমি অ্যান্ড ডিক। এস্থার হচ্ছেন আন্ট, কাকিমা বা পিসি, মিমি তার কন্যা, এবং ডিক তার সন্তান। এবার তোমরা বুঝবে স্টুডেন্টসরা যে যখন তোমরা এই টেক্সটটা পড়বে, তোমরা বুঝতে পারবে যে এই টেক্সটটা কিন্তু প্রেজেন্টে এই ছজন মেম্বার রয়েছে, কিন্তু টেক্সটটা কিছু দিন আগেও, আমরা যখন টেক্সটটা একটু ভেতরে ঢুকবো, আমরা জানতে পারবো যে এই টেক্সটটা কিন্তু দুটো আলাদা আলাদা পার্টি বিভক্ত ছিল। মানে এই যে ছজন মেম্বার, তারা দুটো আলাদা আলাদা পার্টি বিভক্ত ছিলেন। একদিকে ছিলেন ফাদার, ক্লদ, আই, এরা তিনজন একদিকে, আর অন্যদিকে ছিলেন এস্থার, মিমি এবং ডিক। ফাদার, ক্লদ অ্যান্ড আই মানে ফিলিপা লিটে, এরা বাস করতেন বিগ হাফ মুন আইল্যান্ডে, এবং আন্ট এস্থার, মিমি এবং ডিক এরা কিন্তু বাস করতেন মেনল্যান্ডে। প্রশ্ন হচ্ছে, তারা মেনল্যান্ড থেকে কি করে এইখানে এলেন, এবং এই তিনজনের সঙ্গে মিলে কি করে ছজন হয়ে উঠলেন, কি করে সম্পর্ক বাড়লো, কি করে একাকিত্ব কমলো, সেটা নিয়েই কিন্তু এই গল্পটা। কিন্তু এই লাইনে সবথেকে গুরুত্বপূর্ণ যেই জিনিসটা তোমরা দেখতে পাচ্ছ, যেখানে ফাদার রয়েছে, সিস্টার রয়েছে, কাজিনস রয়েছে, এখানে আন্ট রয়েছে, কিন্তু হোয়ার ইজ দ্য মাদার ফিগার? কিন্তু এখানে মায়ের কিন্তু কোনো অস্তিত্ব নেই। এবং এই জন্য যেটা আমরা বলেছিলাম যে আমরা আগের দিন যখন লুসি মন্টগোমারির অটোবায়োগ্রাফি নিয়ে আলোচনা করেছিলাম, তো সেক্ষেত্রে আমরা বলেছিলাম যে আমরা কিন্তু ওইটা এমনি এমনি আলোচনা করছি না, যে লুসি মন্টগোমারির লাইফটা কেন অতটা কষ্টে, কেন ওই প্রিভিয়াস নলেজটা আমাদের দরকার ছিল এই কারণেই, কারণ তার ব্যক্তিগত যে জীবনটা, সেটা কিন্তু এই টেক্সটে বেশ ভালো রকমেরই ফুটে উঠেছে। তো যাই হোক, যেটা আমরা বললাম যে এই পার্টিকুলার প্যারাগ্রাফের সব থেকে ইম্পর্টেন্ট জিনিস যেটা, সেখানে কিন্তু দি অ্যাবসেন্স অফ দি মাদার ফিগার, সবাই রয়েছেন কিন্তু মাদার ফিগার এখানে অনুপস্থিত। ইট ইজ অল অন অ্যাকাউন্ট অফ দি কাইট দ্যাট দেয়ার আর মোর অফ আস। এটা সবটাই অন অ্যাকাউন্ট অফ, এই ফ্রেজটার মানে হচ্ছে কোনো কিছুর কারণে, বিকজ অফ সামথিং। তাহলে এটা কিসের জন্য? কাইটের জন্য, ওই ঘুড়িটার জন্যই। দ্যাট দেয়ার আর মোর অফ আস, যে এখন সংখ্যাটা বেশি। তার মানে এখন সংখ্যাটা বেশি, যখন এই লাইনটা পড়বো তার মানে বুঝতে পারবো যে আগে সংখ্যাটা নিশ্চয়ই কম ছিল। তো আগে কি ছিল আমরা বললাম, যেখানে দুটো অংশে কিন্তু জিওগ্রাফিটা বিভক্ত। মেইনল্যান্ডে থাকতেন আন্ট এস্থার, মিমি এবং ডিক, এবং এই বিগ হাফ মুন আইল্যান্ডে থাকতেন কিন্তু ফাদার, ক্লদ অ্যান্ড আই মানে ফিলিপা লিটে।
এবার যারা মেইনল্যান্ডে থাকতেন মানে আনটেস্তার, মিমি এবং ডিক, তারা কিন্তু চলে আসেন এই তোমার বিগ হাফ মুন আইল্যান্ডে, তোমাদের এই বিগ হাফ মুন আইল্যান্ডে, যার ফলে কিন্তু এখানে 6জন হয়ে যায়, ফলে তো সম্পর্কটা বাড়ে। কিন্তু আগে ওখানে 3জন থাকতেন, এখানে 3জন থাকতেন, কিন্তু সব থেকে মজার বিষয়, সব থেকে আয়রনির বিষয়টা হচ্ছে এটাই যে তারা কিন্তু কেউ জানতেন না যে তাদের আত্মীয়রাই কিন্তু একজন রয়েছেন আইল্যান্ডের একটা অংশে আর একজন রয়েছেন কিন্তু মেইনল্যান্ডের একটা অংশে। নেক্সট প্যারাগ্রাফে কি বলছে যে ফাদার ইজ দ্য কিপার অফ দ্য বিগ হাফ মুন লাইট হাউস, তার বাবা হচ্ছেন বিগ হাফ মুন যে লাইট হাউস তোমরা জানো যেখান থেকে কিন্তু রাত্রিবেলায় জাহাজদের পথ নির্দেশ করার জন্য আলো দেওয়া হয়। তো তার যে কিপার, তার কিন্তু তিনি সেখানটা দেখাশোনা করেন, কেয়ারটেকার বলতে পারো। আই এম 11 ইয়ার্স ওল্ড। আই মানে যার নাম আমরা পাবো ফিলিপ আলিটে, তার বয়স 12। ক্লদ, ক্লদ হচ্ছে তার দাদা, তার বয়স হচ্ছে 12। ইন উইন্টার, when the harbor is frozen over, we all move over to the mainland. As soon as spring comes, back we sail to our own dear island. যে যখনই শীতকাল আসে তখনই হারবার মানে পোতাশ্রয়, মনে হবে হারবার ইজ ডিফারেন্ট ফ্রম আ পোর্ট, একটা বন্দরের থেকে আলাদা। বন্দরে কিন্তু জাস্ট জার্নি বা ডিপার্চার হয় একটা শিপের, কিন্তু একটা শিপ পার্মানেন্টলি যেই জায়গাটায় স্টে করে সেটাকে আমরা বলবো হারবার। তো এই হারবারটা যখন জমে যায়, শীতকালে যখন জমে যায়, যখন ওটা বাসের অনুপযুক্ত হয়ে যায়, তারা কিন্তু মাইগ্রেট করে চলে যান মেইনল্যান্ডে। সেই মেইনল্যান্ডে যেখানে কিন্তু আনটেস্তার, মিমি এবং ডিক থাকেন, কিন্তু তারা কেউ জানতেন না। তার মানে টেক্সটের প্রেজেন্ট টাইমে, টেক্সট যখন শুরু হচ্ছে তখন কিন্তু 6জন আছেন, কিন্তু তারপর টেক্সটে আমরা একটা জার্নি দেখতে পাচ্ছি, একটা শিফট দেখতে পাচ্ছি ফ্রম দ্য প্রেজেন্ট টু দ্য পাস্ট। এখানে কিন্তু অতীতের কথা বলা রয়েছে। তো অতীতে যখনই শীতকাল আসতো তারা ওই জায়গাটায় চলে যেতেন, কিন্তু আয়রনিটা কি, আয়রনিটা হচ্ছে এটাই যে তারা কিন্তু মেইনল্যান্ডে গিয়েও কখনো জানতে পারেননি যে ওখানে কিন্তু তাদের 3জন আত্মীয় বাস করেন। তো যাই হোক, আবার যখন বসন্তকাল ফিরে আসে, যখন ওয়েদার ভালো হয়, তখন তারা আবার কিন্তু তাদের আইল্যান্ডে ফিরে আসেন। দেখো এখানে খুব গুরুত্বপূর্ণ একটা ওয়ার্ড, ব্যাক উই সেল টু আওয়ার ওন ডিয়ার আইল্যান্ড। তো এই আইল্যান্ডটা তো ইন এ সেন্স একটা মানে মেইন যে জায়গাটা মেইনল্যান্ড সেখান থেকে তো রিমোট, সেখানে এই আইল্যান্ডে তো কিছুই পাওয়া যায় না। তাহলে কেন এটাকে ডিয়ার বলছেন? ডিয়ার বলছেন এই কারণে, কারণ আমরা যখন কোনো একটা ল্যাক, কোনো একটা অনুপস্থিতি নিয়ে বাঁচতে শুরু করে দিই, ওই অনুপস্থিতি নিয়ে ওই না থাকাটাও কিন্তু আমাদের অভ্যাসে হয়ে যায়, এবং সেই জিনিসটা থেকে যখন আমরা অন্য জিনিসে যাই তখন কিন্তু ওই জিনিসটা হয়তো পছন্দ হয় না। তাই ওই ডিয়ার আইল্যান্ডেই তারা হয়তো বড় হয়েছেন, ওই ডিয়ার আইল্যান্ডেই তাদের হয়তো এই 11-12 বছর কেটেছে। তাই এই আইল্যান্ডটা মেইনল্যান্ড থেকে বিচ্ছিন্ন হওয়া সত্ত্বেও এই আইল্যান্ডটা তাদের কাছে কিন্তু খুব ডিয়ার, খুব প্রিয়। নেক্সট প্যারাগ্রাফে কি বলছেন যে ফানি পার্ট হচ্ছে এটাই যে যখন তারা, আমরা দেখতে পাচ্ছি তার মানে যে উইন্টার থেকে, উইন্টারের স্প্রিংয়ের ব্যাপারটা বুঝতে হবে, যে উইন্টারে তারা চলে যান কিন্তু তোমার মেইনল্যান্ডে, এবং যখন তারা আবার স্প্রিং হয়ে আসে, যখন বসন্তকাল ফিরে আসে, তখন কিন্তু তারা আবার এই জায়গাটাতে ফিরে আসেন, মানে এই আইল্যান্ডে ফিরে আসেন। তার মানে তাদের লাইফেও কিন্তু একটা সেন্স অফ একটা মাইগ্রেশন, সবসময় একটা মাইগ্রেশন চলছে। কোনটা তাদের বাড়ি, কিছুটা সময় তারা এখানে কাটাচ্ছেন, কিছুটা সময় কাটাচ্ছেন ওখানে, তাহলে অ্যাকচুয়ালি তাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি, আমাদের লোকেশন, এই সবগুলো নিয়ে, এই অ্যাড্রেস নিয়েই কিন্তু আমাদের একটা আইডেন্টিটি তৈরি হয়। কিন্তু যদি আমরা বারবার একটা জায়গা থেকে অন্য জায়গায় শিফট করতে থাকি, মুভ করতে থাকি, তাহলে কিন্তু আমাদের আইডেন্টিটি যে ফরমেশন সেটাও কোথাও গিয়ে কিন্তু ডিস্টর্টেড, একটু বিকৃত হয়ে যায়। তো যাই হোক, পরের প্যারাগ্রাফে যেটা আমরা জানতে পাচ্ছি যে যখনই তারা ওই মেইনল্যান্ড থেকে স্প্রিং হতো এবং যখন তারা তাদের আইল্যান্ডে ফিরে আসতেন, তখন মেইনল্যান্ডের যে লোকরা ছিলেন তারা কিন্তু তাদের খুব করুণা করতেন। এবং করুণা করতেন কেন? করুণা করতেন এই কারণে যে তারা বলতেন যে তোমরা যখন আইল্যান্ডে আবার ফিরে যাবে, তোমাদের জীবন তো বড্ড একা, কারণ তোমাদের ওখানে খেলা করার মতো কেউ নেই। এবং যেটা বলছেন ফিলিপা, যেটা বলছেন যে হ্যাঁ, যখন তার আইল্যান্ডে ফিরে আসছে তাদের তো খেলা করে মাত্র 2জন, কেন? ক্লদ এবং তিনি। কিন্তু যখন মেইনল্যান্ডে যাচ্ছেন তখন কিন্তু তারা অনেকজন খেলার লোককে পাচ্ছেন, অনেকজন বাচ্চাকে তারা ওখানে পাচ্ছেন। তো ফিলিপা যেটা বলছেন যে যদি ক্লদ বা আমাকে বাদ দিয়ে আরও কিছু বাচ্চা থাকতো আইল্যান্ডে, তাহলে কিন্তু খুব ভালো হতো। কারণ কিছু কিছু খেলা রয়েছে, যেমন ধরো রান পাইরেট কেভ এবং এই সমস্ত যে খেলাগুলো, এগুলো ধরো 2জনকে দিয়ে হয় না, আরও বেশি মেম্বার লাগে। ধরো তুমি কোথাও চোর পুলিশ খেলছো বা রুমাল চোর খেলছো, এগুলো তো 2জনকে দিয়ে তো হয় না, বা ক্রিকেট খেলছো বা ফুটবল খেলছো। বাচ্চাদের এই ছোটো ছোটো খেলাগুলো, এগুলো কখনো 2জনকে দিয়ে হয় না। এবং বাচ্চারা চায় যে তাদের এজের, তাদের মানসিকতার, তাদের টেম্পারামেন্টের আরও কিছু লোকজনকে তাদের চারপাশে। অবভিয়াসলি ফাদার আইল্যান্ডে রয়েছেন, কিন্তু ফাদার হচ্ছেন কিন্তু অনেক বড়, তাদের জেনারেশন গ্যাপ একটা রয়েছে। ফাদার অত বড়, ক্লদ এবং যেটা আমরা দেখতে পাচ্ছি ফিলিপা, তারা তার থেকে অনেকটাই ছোট। সুতরাং কোথাও গিয়ে তাদের মধ্যে একটা এই যে এজ ডিফারেন্স,
সেই কারণে হয়তো কোথাও গিয়ে একজন যে পারফেক্ট খেলার সঙ্গী ক্লদকে বাদ দিয়ে সেটা ফিলিপাও পান না, এবং ফিলিপাকে বাদ দিয়ে ক্লদও পান না। তো সেই জায়গায় বলছেন যদি এরকম আরও কিছু বন্ধু পাওয়া যেত তাহলে কিন্তু এই রান পাইরেট কেভস এই সমস্ত খেলাগুলো সুবিধাজনক হতো, কিন্তু যেহেতু নেই, এই রান পাইরেট কেভস এই সমস্ত খেলাগুলো কিন্তু খুব কঠিন। তো যেটা তিনি বলছেন যে এরপর ফিলিপা যে যখন তারা মেইনল্যান্ডে যেতেন প্রত্যেকবার কিন্তু তারা ওখানের বাচ্চাদের সঙ্গে ঝগড়া করতেন, এবং মনে রাখবে এই ঝগড়ার মধ্যে কিন্তু কোনো এনমিটি বা কোনো শত্রুতা নেই, এটা বাচ্চাদের মধ্যে হয়েই থাকে। তো তার মনে হচ্ছে যখন তিনি আবার ফিরে আসছেন, যে যেহেতু তারা ওখানে ঝগড়া করেছেন, তাই কোথাও গিয়ে মনে হয় এটা ঠিকই যে তাদের কোনো খেলার লোক নেই। কারণ খেলার লোক যখন তারা পাচ্ছেন তখন কি তার সঙ্গে তারা বন্ধুত্ব করছেন না? করছেন না, তো তারা কি করছেন? ঝগড়া করছেন। তো সেই জায়গাতে তাদের মনে হচ্ছে যে যেহেতু তাদের কোনো লোক নেই খেলার আইল্যান্ডে, তাই এটা একদিক দিয়ে ঠিকই ব্যাপার। কিন্তু এই জায়গায় যেটা তিনি বলছেন যে ক্লদ এবং তিনি, তারা কিন্তু দুজনে কখনো কখনো ঝগড়া করতেন না। কেন ঝগড়া করতেন না? খুব সিম্পল ব্যাপার। কারণ আইল্যান্ডে যখন তারা ফিরে আসবেন, ক্লদের একমাত্র খেলার বন্ধু হচ্ছে ফিলিপা, ফিলিপার একমাত্র খেলার বন্ধু হচ্ছে ক্লদ। এবার এরা নিজেদের মধ্যে যদি ঝগড়া করে বসে তাহলে এরা খেলবে কার সঙ্গে? সেই জন্য ক্লদ এবং ফিলিপা এরা নিজেদের মধ্যে কোনোদিনও ঝগড়া করতো না। কিন্তু যখনই এরা এদের যে বিগ হাফ মুন আইল্যান্ড রয়েছে ওখান থেকে যখন তারা উইন্টারে শিফট করে যেত মেইনল্যান্ডে, ওখানের যে বাচ্চারা তাদের সঙ্গে কিন্তু ঝগড়া হতো। তো এবারে ঝগড়া হওয়ার কারণটাও বোঝার চেষ্টা করো, যে আইল্যান্ডে তারা কিন্তু কিছুই পায় না, ইন এ সেন্স তারা কিন্তু সম্পূর্ণ আইসোলেটেড, সেখানে লাইফস্টাইলটা অন্যরকম। আর যারা মেইনল্যান্ডের বাচ্চা তারাও হয়তো তাদের এজেরই, কিন্তু তাদের লাইফস্টাইলটা সম্পূর্ণ অন্যরকম। তাই যখন তারা এই আলাদা লাইফস্টাইলের আলাদা মানে বিভিন্ন রকম মানুষ মেশার চেষ্টা করেন, প্রথমত কিন্তু তাদের মধ্যে একটা অ্যাডাপ্টেশনের একটা প্রবলেম হয়। বুঝতেই পারছো, আমরা যেই জায়গাটায় থাকি সেখানে আমাদের আত্মীয় পরিজন গড়ে ওঠে, সেই জায়গা থেকে আমাদের যদি শিফট করে অন্য একটা জায়গায় যেতে হয় তাহলে সেই জায়গায় মানিয়ে নেওয়া কঠিন। বড়দের পক্ষে তো কঠিনই, আরও অনেক বেশি কঠিন বাচ্চাদের ক্ষেত্রে, যারা কিন্তু ছোট্ট ছোট্ট কারণে ঝগড়া করে। সুতরাং যাই হোক, তারা যখন মেইনল্যান্ডে যেতেন অনেক ঝগড়া করতেন, কিন্তু আইল্যান্ডে যখন ফিরে আসতেন ক্লদ এবং ফিলিপা তারা কিন্তু কখনোই ঝগড়া করতেন না। তারপরের প্যারাগ্রাফ, লাস্ট প্যারাগ্রাফ, ইউনিট 1-এর লাস্ট প্যারাগ্রাফে এটা তিনি বলছেন যে বাবার মনে হতো যে আমাদের বাদ দিয়ে বাবারও আর কোনো সম্পর্ক নেই। এটা তাদেরকে খুব আশ্চর্য করতো, কারণ তারা যখন মেইনল্যান্ডে যাচ্ছে তারা দেখতে পাচ্ছে প্রত্যেক ম্যাচিওর পার্সনের কিন্তু অনেক রিলেশনশিপস রয়েছে, তাদের ওয়াইফ রয়েছে, তাদের কাজিন রয়েছে, তাদের সিস্টার ব্রাদার, আরও অনেকে, ফাদার মাদার অনেকে রয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আমাদের দুজনকে বাদ দিয়ে, মানে ফিলিপা এবং ক্লদ এই দুজনকে বাদ দিয়ে ফাদারেরও তো আর কাউকে আছে বলে মনে হয় না। তো এই জিনিসটা তাদেরকে খুব পাজল করে, এবং যখন তারা মেইনল্যান্ডে যান তারা এর উল্টো চিত্রটা দেখতে পান, যেখানে প্রচুর প্রচুর রকমের রিলেশনশিপ। তাহলে প্রশ্ন হচ্ছে এখন যে তারা এবার এই আউট অফ কিউরিয়াসিটিতে একদিন কী করলো, তারা একদিন বাবাকে জিজ্ঞেস করেই ফেললো যে বাবা এরকমটা কেন, যে মেইনল্যান্ডে তো প্রত্যেকের রিলেশনশিপ রয়েছে কিন্তু আমাদের কেন নেই? তো এটার কি কারণ এটাই যে আমরা একটা আইল্যান্ডে বাস করি? তো তারা যেহেতু বাচ্চা, তারা অ্যাকচুয়াল কারণটা জানে না। অ্যাকচুয়াল কারণটা আমরা রিডাররা যখন ইউনিট 1-এ রয়েছে আমরাও জানি না। তো এই প্রশ্নটা করার পর একটা আশ্চর্য ঘটনা ঘটলো, যে বাবা বললেন যে খুব ভালো হতো, বাবাকে যখন তারা বললেন তখন বাবার কিন্তু হঠাৎ করে আমরা দেখতে পাচ্ছি বাবার কিন্তু টেম্পারামেন্টটা, তার যে মুডটা সেটা সম্পূর্ণ পাল্টে গেল, এবং তাকে ভীষণ মনে হলো তিনি সরফুল, তিনি ভীষণ কষ্ট পেয়েছেন। এবং এই কষ্ট পাওয়ার পর যখন ফিলিপা এবং তোমার ক্লদের মনে হলো, যে ফিলিপা এবং ক্লদের মনে হলো এই প্রশ্নটা করা বোধহয় তাকে উচিত হয়নি এই কারণে, কারণ বাবা মানে বাবা তো তাদের একমাত্র সম্বল, একমাত্র ভরসার জায়গা। তো সেই জায়গায় যেই মানুষটা তাদেরকে কিছুটা হলেও ভালোবাসা কেয়ার দিচ্ছেন, সেই মানুষটাও যদি তাদের কোনো কথাতে কোনো বক্তব্যে হার্ট হন, তাহলে অবভিয়াসলি সেটা বাচ্চা হিসেবে তারাও মেনে নিতে পারে না। তো এই প্রশ্নটা করার পর আশ্চর্য রকম একটা অনুভূতি দেখতে পেলাম, যেখানে বাবা কিন্তু তাদের প্রশ্নটা ঠিক উত্তর দিলেন না, কোথাও গিয়ে একটা এসকেপ করলেন, কোথাও গিয়ে অ্যাভয়েড করলেন। কেন অ্যাভয়েড করলেন? কী কারণে অ্যাভয়েড করলেন? কেন তাদের রিলেশনশিপ নেই? কেন বাবা এত মেলাঙ্কলিক? কেন এত সরফুল? সেই কোনো প্রশ্নই কিন্তু বাবা যথাযথ উত্তর দিলেন না। এবং প্রশ্ন হচ্ছে যে যখন বাচ্চারা এরকম প্রশ্ন করে আউট অফ কিউরিওসিটি, এবং তারা যদি তাদের প্রপার আনসার না পায়, তো সেই ক্ষেত্রে কিন্তু তাদের কিউরিওসিটি কোনো জায়গায় কমেই না, বরং সেটা অনেক ক্ষেত্রে বেড়ে যায়। তো তারপর বাবা কী করলেন, ক্লদ এবং ফিলিপাই তারপর কী করলো সেটা আমরা জানি না। তো সেইটা আমরা জানতে পারবো ইউনিট 2-তে, যেখানে কিন্তু এই গল্পটা আরও একটু এগিয়ে যাবে, এবং ফাদার, ক্লদ, ফিলিপা এদের লাইফের কিন্তু আরও ইনার কিছু স্টোরি আমরা জানতে পারবো। তো এই ভিডিওতে আমরা আলোচনা করলাম ইউনিট 1 নিয়ে। যখন আমরা নেক্সট ভিডিও আসবো
সেখানে আমরা ইউনিট 2 নিয়ে তো আলোচনা করব এবং আমরা চেষ্টা করব যে লুসি মন্টগোমারির যে মানে বায়োগ্রাফিক্যাল যে জীবনটা আমাদের তার যে জীবনটা তার সঙ্গে কানেক্ট করে কি করে টেক্সটটাকে আমরা পড়ব এবং সেখানে আমরা আরও জানার চেষ্টা করব যে কীভাবে এই ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3 মিলিয়ে এই গোটা টেক্সটটা এটা লুসি মন্টগোমারি একটা অটোবায়োগ্রাফিক্যাল একটা রিফ্লেকশন হয়ে ওঠে। থ্যাংক ইউ, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।